আমি দর্শকদের বলবো আমি আমি চাই না বিশ্ব ভ্রমণ করতে, কিন্তু আমি আফগানিস্তানের যে ছবি এবং তার পাশাপাশি বাংলায় চোপড়ার যে ছবি দুটোই দেখাচ্ছি একসাথে। এবং এইটায় যদি সংবাদ মাধ্যম হিসাবে আমাদের দেখাতে, আমাদের বলতে কোনো আপত্তি না থাকে, বুদ্ধিজীবীদের তথাকথিত, তোমরাও হয়তো দীর্ঘদিন ধরে তুমি টেলিভিশন করছো, এই বেড়াল ফুলিয়ে বাঘ বানানোর যে খেলাটা চলেছিল, তাদেরকে এখন কেন দেখতে পাওয়া যাচ্ছে না? দেখো, আমি না মমতা ব্যানার্জির খুব বিরোধী, কিন্তু আমি সত্যিই বলছি ময়ূক, আন্তরিকভাবে মমতা ব্যানার্জির একটা কাজ খুব ভালো করেছেন পশ্চিমবাংলায়। আমি যেটাকে সত্যি, আমি যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো, তা হচ্ছে আমরা পশ্চিমবাংলায় বাঙালি জাতি তো চিরকালই বুদ্ধিজীবীদেরকে খুব সম্মান করেছে, এবং যেহেতু আমরা একটা ইন্টেলেকচুয়াল রেস বলেই আমরা নিজেদেরকে দাবি করি, সেহেতু তো আমরা ছোটোবেলা থেকে অনেককে না খুব কি বলবো, খুব উঁচু চোখে দেখে বড় হয়েছি। তাদেরকে আমরা খুব সৎ মানুষ ভাবতাম, চিন্তাভাবনার প্রশ্নে অত্যন্ত ঋজু মানুষ ভাবতাম। তারা যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে একটা আপরাইট অবস্থান নেবেন, তাদের কাছ থেকে এটা আশা করতাম। তাদের সৃষ্টির মাধ্যমে যখনই কোনো অন্যায়ের প্রতিবাদ করেছেন, তাদের সেই প্রতিবাদের সততাকে আমরা বিশ্বাস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় না আমাদের এই ইলিউশনটাকে একদম ভেঙে দিয়েছেন। উনি দেখিয়ে দিয়েছেন যে বাংলায় এমন বেশ কয়েকজন, যাদেরকে আমরা অত্যন্ত উচ্চমানের মানুষ ভাবতাম, আমার একটা খারাপ লাগছে বলতে, কিন্তু তাদের সামনে সরকারি বিস্কুট ছুঁড়ে দিলে তারা ল্যাজ নাড়তে নাড়তে রাষ্ট্রের পেছনে চলে যাবে। এটা না মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বামফ্রন্ট কোনোদিন দেখাতে পারেনি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় না একেবারে দেখিয়ে দিয়েছেন। ও পৃথিবী উল্টে যাক ভাই, আমি দেখবো আমার সরকারি প্রোগ্রামে আমি ডাক পাচ্ছি কিনা, আমার কমিটিতে আমার জায়গা হচ্ছে কিনা, আমি মাস গেলে টাকা পাচ্ছি কিনা, আমার তার জন্য মুখ্যমন্ত্রীর আমি চেয়ার মুছে দেবো। যে কবির সুমনকে আমরা গান গাইতে শুনেছিলাম গ্র্যাহাম স্টুয়ার্ট স্টাইনসের এবং তার দুই সন্তানকে পুড়িয়ে মারার বিরুদ্ধে, অসামান্য গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয়, সেই কবির সুমনকে আমরা দেখেছি যখন বকটুইতে তৃণমূলের লোক 9 জনকে পুড়িয়ে মারলো, একটা বাচ্চা মেয়ে সহ একজন সাংবাদিক, তোমাদেরই এক সহকর্মী, তিনি ফোন করেছেন কবির সুমনকে, অন্য একটি চ্যানেলের সেই সময়কার ডেপুটি এডিটর, তাকে বলছেন যে আপনি কি বলবেন এই ঘটনাটার প্রতিবাদে। কবির সুমন, এক হচ্ছে সেটাকে নিন্দা করা যায়, যে যা উনি চিরকাল অন্যান্য ক্ষেত্রে করে এসছেন, এক হয় চুপ থাকা যায়, যা ধান্দাবাজ মানুষের অনেক সময় করে। কবির সুমন খিল্লি করছেন, বলছেন একটু কাফি ডাক শুনবেন, বলে 2-1 লাইন কাফি ডাক গেয়ে দিলেন। ছ্যাবলামি মারছেন জিনিসটাকে নিয়ে। একটা 9 বছরের বাচ্চা মেয়েকে প্রথমে কোপানো হয়েছে, তারপর জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে এই সোকল্ড বুদ্ধিজীবী, এদেরকে আমরা বিবেক মনে করতাম, আমাদের বিবেকের প্রতিনিধিত্বকারী মনে করতাম, সেটাকে নিয়ে ছ্যাবলামি মারছে। সরকারি বেনিফিটের এমন মোহ। সুতরাং এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ পানি, অনেকে তো পান তো বটেই, তাই জন্য সে কারণে আজকে ছেলেমেয়েরা রাস্তায় বসে অনশন করছে, চাকরি বাকরি পাচ্ছে না, সেই সময় উনি এসে পুরস্কার দিচ্ছেন, দাঁড়িয়ে মহানায়ক সম্মান, হ্যান সম্মান, ত্যান সম্মান, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ করে পুরস্কার দিচ্ছেন। একদল বুদ্ধিজীবী লাইন দিয়ে হাত পেতে দিয়ে পুরস্কার নিচ্ছে। এদেরকে বুদ্ধিজীবী বলো। তবে আমি তার পাশাপাশি এইটাও বলছি, যেমন এইটা ঘটনা যে আজকের এই কোচবিহারের ঘটনার প্রতিবাদে কি চোপড়ার ঘটনার প্রতিবাদে আমরা এই শুভপ্রসন্ন কবির সুমনদের মুখ থেকে কোনো প্রতিবাদ শুনবো না, তেমন আবার এটাও ঘটনা যেটা তুমি বলছিলে যে মণিপুরও খারাপ, এটাও খারাপ, মণিপুরের প্রতিবাদও কখনো রুদ্রনীল ঘোষের মুখ থেকে আমরা শুনবো না, এটাও সত্যি। ধরো আমি একজন বামপন্থী হিসেবে বলতে পারি আমরা সমালোচনার ঊর্ধ্বে নই, কিন্তু বামপন্থীরা কোনোদিন যেহেতু বুদ্ধিজীবীদেরকে নিজেদের পকেটের সম্পত্তি মনে করেনি, সেহেতু তুমি নিশ্চয়ই আমার সাথে একমত হবে বা কৌস্তবও একমত হবে, বামফ্রন্ট সরকার থাকাকালীন উৎপল দত্ত জ্যোতিবাবুকে সমালোচনা করে থিয়েটার করেছেন, এবং সেই থিয়েটার নন্দনের এই কী বলে রবীন্দ্র কী বলে তোমার একাডেমিতে মঞ্চস্থ হয়েছে, কি অন্যান্য সরকারি মঞ্চে সেই সময়কার যেগুলো ছিল মঞ্চস্থ হয়েছে। মৃণাল সেন নন্দীগ্রামের যে আমরা যেটাকে পুনর্দখল বলি, তার প্রতিবাদে বামফ্রন্টের সরকার, বুদ্ধদেব ভট্টাচার্য মৃণাল সেনের এত একটা গভীর বন্ধুত্ব শ্রদ্ধা সম্পর্ক, সেই মৃণাল সেন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মিছিলে হেঁটেছেন, এটাও ঘটনা। এগুলো তোমরা জানো। সো অন অ্যান্ড সো ফোর্থ আমি বলে যেতে পারি একটার পর একটা ঘটনা। সংখ্যক সমালোচনা করেছেন আমাদের সরকারের, কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে সত্যি সত্যি, এবং বিজেপি, যে বুদ্ধিজীবীরা কীরকমভাবে, যে কারণে আমি যেটা বললাম যে রুদ্রনীল ঘোষ থেকে কঙ্গনা রানাওয়াত কখনো মণিপুর নিয়ে মুখ খুলবে না। আজ কিছু মনে করো না ময়ূক, আমি সংবাদ মাধ্যমেরও একটা অংশকে বলছি যে আমরা তো দেখো ইম্পার্শিয়ালিটি সবার কাছ থেকে আশা করি, এবং বুদ্ধিজীবীদের সত্যি কথা বলতে আমরা বিরাট সিরিয়াসলি নিই না, বিশেষ করে বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবী, কিন্তু সংবাদ মাধ্যমের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা আছে। আজকে তুমি যে তোমার উইন্ডোটাকে স্প্লিট করে যে দুটো ঘটনা দেখালে, গত বছর চৌঠা মেয়ের ঘটনা মণিপুরের, এবং গতকাল যে ভিডিওটা আমাদের সামনে এসেছে চোপড়াতে, এটা ঘটনা তুমি বলো তো ভারতের কটা সংবাদ মাধ্যম চৌঠা মে ওই ভিডিওটাকে দেখিয়েছিল মণিপুরের? 19 জুলাই গত বছর, যখন প্রধানমন্ত্রী ফাইনালি নিজের যাকে বলে ব্রেকিং হিজ সাইলেন্স, যখন মণিপুরের ঘটনা নিয়ে মুখ খোলেন, তারপরে ভারতের মেনস্ট্রিম মিডিয়ার একটা অংশ মণিপুর নিয়ে কথা বলা শুরু করে। তার আগে ভারতের মেনস্ট্রিম মিডিয়া মণিপুর নিয়েও কথা বলেনি। আমি বলছি এই সাবজেক্টিভিজমটাও অপরাধ। যদি বামফ্রন্ট আমলে নন্দীগ্রামে গুলি চলে থাকে
আমরা গর্বিত যে সেই সময় কোনো মিডিয়াকে সে খবরটা চুপ করে থাকতে হয়নি, প্রত্যেকে তাই নিয়ে কথা হওয়া উচিত। কে দায়ী নয়, কে ঠিক কে ভুল তো পরের কথা, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটলে মিডিয়া থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে কেউ চুপ থাকবে কেন? আমরা যে চুপ করতে শিখে গেছি, আমাদের মগজে কারফিউ, আবার ওই কবির সুমনের কথা ধার করেই বলছি, আমাদের মগজে কারফিউ জারি হয়ে গেছে একটা অংশের। আমার শেষ কথা বলছি, দেখো আমি আলোচনাটাকে এইদিকে নিয়ে যেতে চাই না, কিন্তু যেহেতু এই গা ঘিনঘিনে কথাটা তোমরা শোনালে চোপড়ার বিধায়কের, এই কোথাকার হরিদাস পাল এসছে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের মধ্যে একটা কনসেন্টের ভিত্তিতে তৈরি হওয়া সম্পর্ককে নিয়ে উনি ওখানে সালিশি সভাকে জাস্টিফাই করছেন। আমরা পরিষ্কার আমরা মনে করি সমাজে এই ধরনের জিনিস হয়, আমি ওই প্রসঙ্গেই বলছি আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ভারতের সংবিধানের পক্ষে, কোনো হিন্দু রাষ্ট্রের আইনও চলবে না, কোনো মুসলিম রাষ্ট্রের আইনও চলবে না। এইবার আমি বলছি, যে দল থেকে যেহেতু বুদ্ধিজীবীদেরকে নিয়ে কথা হচ্ছে, এই দল আমাদেরকে গত 3 বছরে শোভন বৈশাখী দেখিয়েছে, এই দল আমাদেরকে পার্থ অর্পিতা দেখিয়েছে। আমার অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চুরি, পার্থ চট্টোপাধ্যায়ের প্রেম নয় আমার কাছে কোনো অপরাধ। আমার কাছে শোভন চট্টোপাধ্যায়ের অপরাধ হচ্ছে তার কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাকালীন কোটি কোটি টাকার দুর্নীতি, তার ব্যক্তিগত জীবন, প্রেম তার বারান্দায় দাঁড়িয়ে নাচ নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে আজকে যখন শোভন বৈশাখীকে নিয়ে কি পার্থ অর্পিতাকে নিয়ে কোনো ব্যঙ্গাত্মক কথা কোনো রাজনৈতিক দলের নেতা ছেড়ে দাও, কোনো সাধারণ কোনো একজন মনে করো, ধরো সে সিপিএমের সাপোর্টার কি বিজেপি সাপোর্টার কি কংগ্রেসের সাপোর্টার লিখেছে ফেসবুকে, টন্ট করেছে মনে করো, কথার কথা বলছি, এটা কোনো পার্টির বক্তব্য নয়, কোনো সাধারণ সাপোর্টার লিখেছে, তাই নিয়ে এই সমস্ত বুদ্ধিজীবীর পাতার পর পাতা হ্যাশ নেমে গেছে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, এই আমরা কি রিগ্রেসিভ সমাজে চলে এসেছি, এরা রাজনীতিকে কোন জায়গায় নামিয়ে আনছে, তুমি তার ব্যক্তি জীবনে কেন কথা বলার কে, কী করছো, হ্যান করছো। আর সেই বুদ্ধিজীবীগুলো যখন আজকে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, তারা সেলিব্রিটি নয়, তারা কেউ পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী ব্যানার্জির মতো সাউথ ক্যালকাটার বাসিন্দা নয়, তাদের মুখের ওপর হ্যালোজেনের আলো নেই, তারা গ্রামের প্রান্তিক মানুষ, তাদেরকে যখন মাটিতে ফেলে মারা হচ্ছে, তখন এই সমস্ত নারীবাদী, গণতান্ত্রিকবাদী, এই সমস্ত প্রগতিবাদী, এরা সমস্ত হচ্ছে সরকারি চেয়ার, সরকারি টাকা এবং ওই রাষ্ট্রের ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। এখানে না একটা খুব পশ্চিমবঙ্গে এই যে অনেকে বলে না যে কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল উমেন্স কমিশন স্টেপ ইন করে বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করেছে, এখানে বলে যে পশ্চিমবঙ্গেও তো এই ধরনের এজেন্সিরা আছে বা এই ধরনের অর্গানাইজ, তারা কেন কিছু করে না। আমি পশ্চিমবঙ্গের ওমেন্স কমিশন নিয়ে বলছি, ওখানে একজন মহিলা আছে, এর কাজ হচ্ছে শুধু লোকের এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে সিরিয়াল তৈরি করা, আর অন্য কোনো কাজ নেই। যত অভিযোগ জমা পড়ে, আমি এটা তোমাকে অন রেকর্ড বলছি, ওই মহিলা যিনি আছেন, আমি নাম করছি না রুচিতা বাদে, তাই যত কমপ্লেন জমা পড়ে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি খুব ভালো এই বিষয়টা জানি বলে বলছি, ও কমপ্লেনগুলো নিয়ে সিরিয়াল তৈরি করতে বেশি ব্যস্ত হয়, ওগুলোকে অ্যাড্রেস না করে, ওগুলোকে এই গ্রিভান্সগুলো রিড্রেস না করে, ও কমপ্লেনগুলোকে নিয়ে স্ক্রিপ্ট বানাতে বেশি ব্যস্ত, একদম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত লোকেদেরকে পুষছে, আমি পুষছে কথাটা খুব, পুষছে কথাটা আমি খুব মানে খুব সচেতনভাবে ইউজ করি। আমি একটা যোগ করি, তারপর নিশ্চয়ই বাকিটা বলবে। তাই যেহেতু কমিশনের প্রসঙ্গটা উঠলো, আমি বলছি যদি পশ্চিমবাংলায় কোনো কমিশন কাজ করতে চায়ও, তার পরিণতি কী হয় আমি তোমায় বলি। হিউম্যান রাইটস কমিশন, অশোক গাঙ্গুলিকে, জাস্টিস অশোক গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় এনে চেয়ারপারসন করেছিলেন। সেই অশোক গাঙ্গুলি যখন সুদীপ্ত গুপ্তকে পুলিশ কাস্টাডিতে পিটিয়ে মারার বিরুদ্ধে একটা ওনার তো কোনো রায় দেওয়ার এখতিয়ার নেই, কিন্তু যখন হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে একটা অবস্থান নেওয়া হলো যে সুদীপ্তর কাস্টোডিয়াল খুনটা অপরাধ এবং সুদীপ্তর বাবাকে পশ্চিমবঙ্গ সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে, সেই অশোক গাঙ্গুলিকে তাড়ানোর জন্য তার ব্যক্তিগত চরিত্র হনন থেকে শুরু করে নোংরামির একবারে শেষ তল স্পর্শ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, খালি তাকে সরাবে বলে। এই হচ্ছে পশ্চিমবাংলাতে যদি কোনো কমিশন, ওদের অ্যাপয়েন্ট করা কমিশন যদি কাজটা করতে চায়, তার এই পরিণতি হয়। আমি একদম মানুষ ভট্টাচার্যের পোষা মুরগিগুলোকেই ডাকবে কমিশনের মাথায় এখন, যারা ওনার কথা ভোরবেলা উঠে ডাকবে, পোষা মুরগি ছাড়া কে থাকবে এখন এখানে পশ্চিমবাংলার কমিশনে? ইয়েস বসদের রাখতে হবে। আমি মানুষ ভট্টাচার্য আমাদের সাথে যুক্ত হয়েছেন, মানুষ ভট্টাচার্য লেখক, গবেষক। মানুষবাবু, এটা বোধহয় আপনারও মানে এই দায়টা আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। এই হ্যাংলামিটা, আমরা যেরকম আইসক্রিম দেখলে আমাদের ওই জিভ বেরিয়ে যায়, আমরা ভালো খাবার দাবার দেখলে যেরকম জিভ বেরিয়ে যায়, ঠিক সেভাবেই এই একজন লিখেওছে ইনফ্যাক্ট যে বাংলায় বুদ্ধিজীবী বলে কিছু নেই ময়ূকদা, শুধু ধান্দাবাজ জীবী বুদ্ধি ধান্দার জন্য ব্যবহার করে, পার্থ দত্ত বলে একজন লিখেছে। আপনারাই তো এদেরকে মাথায় তুলে রেখেছেন। এরা যখন কোনো একটি বিষয় নিয়ে সমাজের বিবেক হয়ে যাওয়ার চেষ্টা করে, কোনো মিনমিনে চ্যানেলে তারা বসে বছরের পর বছর বসে তাদের মাথায় কাউকে বুদ্ধিজীবীর চেয়ার দিয়ে দেওয়া হয়, কাউকে মানবাধিকার কর্মীর চেয়ার দিয়ে দেওয়া হয়। আপনারাই তো এদেরকে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জায়গা তৈরি করে দিয়েছেন গ্রামের মানুষগুলোর কাছে। আজকে কি হলো? ময়ূরদা, যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে বলবো যে সোনাগাছিতে যারা পেটের দায়ে অভাবের তাড়নায় দেহ বিক্রি করে তাদেরকে বলা হয় দেহজীবী,
আর কলকাতাতে যারা নাম যশ এবং পেটের দায়ে নিজেদের বুদ্ধি বিক্রি করে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। দুইয়ের মধ্যে খুব একটা তফাৎ নেই, দুজনেই কেউ দেহ বিক্রি করে অভাবের তাড়নায় আর কেউ নিজের বুদ্ধি বিক্রি করে নিজেদের নাম যশের তাড়নায়। সুতরাং এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, এই দুইয়ের মধ্যে তুলনাটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে যদি পশ্চিমবঙ্গের অবস্থার কথা বলো তাহলে মহাভারতের উদ্যোগ পর্বের একটা খুব ভালো গল্প আছে, সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে, যখন প্রচুর মানুষ মারা গেছে, ধৃতরাষ্ট্রের পুত্ররা মারা গেছে, তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে গিয়ে বলছেন যে আপনাকে এবার প্রেত কার্য করতে হবে, মানে ছেলেপুলের শ্রাদ্ধ করতে হবে, চারিদিকে শ্মশান তৈরি হয়েছে। তো তখন ধৃতরাষ্ট্র বলছে যে এরকম কেন অবস্থা হলো, মানে আমি কেন প্রেত কার্য করবো, আমার 100 ছেলের শ্রাদ্ধ কেন করব? তো তখন বিদুর তাকে বললেন ভাবনা উচিত ছিল প্রতিজ্ঞার কালে, আপনি রাজধর্ম পালন করতে ব্যর্থ হয়েছেন, সে কারণে আজকে আপনাকে এই মহাশ্মশানের ছবি দেখতে হচ্ছে। যে দেশের প্রশাসনের ভূমিকা গান্ধারীর মতো যারা চোখ বেঁধে থাকে, যে দেশের পুলিশের ভূমিকা ধৃতরাষ্ট্রের মতো, সেই দেশে পাড়ায় পাড়ায় দুর্যোধন দুঃশাসনের জন্ম হবে, সে দেশে কখনো যুধিষ্ঠির অর্জুনের জন্ম হবে না। এই রাজ্যে এখন প্রশাসন চোখ বেঁধে আছে গান্ধারীর মতো, ধৃতরাষ্ট্র শুধু রাষ্ট্র ধরে আছে, চালাতে বাধ্য। সুতরাং রাজ্যে পাড়ায় পাড়ায়, সেটা চোপড়া থেকে সন্দেশখালী, দুর্যোধন দুঃশাসনদের দাপট বাড়বে, এ নিয়ে কোনো রকমের সন্দেহ নেই, যতক্ষণ না প্রশাসন তার চোখ খুলছে, ধৃতরাষ্ট্র তার রাজধর্ম পালন করছে।